এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা বায়োলজি সেলের উপরে এমসিকিউ আলোচনা করব। এর আগে আমরা আমাদের ক্লাসে আমাদের চ্যানেলের মধ্যে বায়োলজি সেল রিলেটেড ডেসক্রিপটেড ক্লাস আমরা দিয়েছি। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, সেখানে ক্লাস দেওয়া রয়েছে। সেগুলি ডিটেলস বুঝলে এমসিকিউ গুলো তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমাদের একটা রিভিশনও হয়ে যাবে। তবে এখানে প্রথম কোশ্চেন যেটা এখানে দেওয়া রয়েছে আজকে, সেটা হলো জীবনে সবচেয়ে ক্ষুদ্রতম একক যারা স্বতন্ত্রভাবে অস্তিত্ব বজায় রাখে, সেটি হলো কোষ। অপশন এ হবে সঠিক। তাহলে কোষ কি? কোষ হলো জীবদেহের গঠনগত ও কার্যগত একক। জীবদেহের গঠনগত ও কার্যগত একক। গঠনগত এবং কার্যগত একক। কোষ প্রথম আবিষ্কার করেছিলেন কে? প্রশ্ন জিজ্ঞেস করে রবার্ট হুক। রবার্ট হুক তিনি যে কোষটি আবিষ্কার করেছিলেন প্রথম, সেটা হলো মৃত কোষ। এখন সজীব কোষ কে আবিষ্কার করেছেন প্রথম? সজীব কোষ লিউয়েন হুক। লিউয়েন মাইটোকন্ড্রিয়া একটা কোষ অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দি সেল। হাউস অফ দি সেল। প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমের মধ্যে, প্রোটোপ্লাজম হলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম মানে কি? কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস বাদে যে নিউক্লিয়াসের বাদে যে অন্তরল পদার্থ থাকে, সেটাই হলো কি সাইটোপ্লাজম। অর্থাৎ কোষের মধ্যে একটা অন্তরল পদার্থ যার মধ্যে নিউক্লিয়াস এবং অন্যান্য কোষ অঙ্গ যার ভাসমান অবস্থায় থাকে, সেই অন্তরল পদার্থটাকে বলা হয় সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস বা নিউক্লিওপ্লাজম বলতে পারো নিয়ে তৈরি হয় প্রোটোপ্লাজম। জেলির মতো অংশ যা নিউক্লিয়াস এবং কোষ পর্দার মাঝখানে অবস্থান করে, সেটি হলো সাইটোপ্লাজম। জেলির মতো অংশ থাকবে যা নিউক্লিয়াস, এই যে আমাদের কোষ পর্দা, কোষ পর্দা এবং নিউক্লিয়াসের মাঝখানে অবস্থান করে, তো সেটা হলো সাইটোপ্লাজম। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। কোষ সংকুচিত হয়ে যাওয়ার ঘটনা, যখন কোষ থেকে জল বেরিয়ে যায়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্লাজমোলাইসিস। প্লাজমোলাইসিস ব্যাপারটা কি? এখানে একটা বলা রয়েছে যে কোষ সংকুচিত হয়ে যাবে এবং কোষ থেকে জল বেরিয়ে যাবে, সেই ঘটনা হলো প্লাজমোলাইসিস। পরীক্ষা এখন আমাদের কন্ডিশন হলো প্লাজমোলাইসিস এবং ডিপ্লাজমোলাইসিস। প্লাজমোলাইসিস উল্টা হলো ডিপ্লাজমোলাইসিস। এটা কিভাবে সম্পাদিত হয় দেখো, এটা বোঝার জন্য তোমাকে একটু অভিস্থাপন রিলেটেড কি ইনসিডেন্ট জানতে হবে। তাহলে অভিস্থাপন কি? অভিস্থাপন মানে মানে বুঝিয়ে দিচ্ছি, মনে করো দুটো দ্রবণ নিতে হবে। এটা একটা দ্রবণ, ভেতরে একটা দ্রবণ রয়েছে, এর বাইরে একটা দ্রবণ রয়েছে। সেই দ্রবণটাকে, এই যে দুটো দ্রবণ আমি এইভাবে আর্ট করে দিলাম। তাহলে দুটো দ্রবণ থাকবে, কিন্তু দুটো দ্রবণের ঘনত্ব থাকবে আলাদা। তাহলে একটা বেশি ঘনত্বের দ্রবণ, বেশি ঘনত্ব, আর এই পাশেরটা আমি ধরলাম কম ঘনত্ব, যা একটা অর্ধবেদ্য পর্দা দ্বারা আলাদা করা থাকবে। কি পর্দা? অর্ধবেদ্য পর্দা। অর্ধবেদ্য পর্দার মাধ্যমে দ্রাবকের অণু যেতে পারে, দ্রাবক যেতে পারে না। তাহলে আলাদা করা হলো বেশি ঘনত্ব কম ঘনত্ব দ্রবণকে। তাহলে অভিস্থাপনের সংজ্ঞায় এই বলা হয় যে দুটি আলাদা ঘনত্বের দ্রবণকে যদি অর্ধবেদ্য পর্দায় আলাদা করা হয়, তবে কম ঘনত্বের দ্রবণের দাবক বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করবে। এই প্রক্রিয়াটাই হলো অভিস্থাপন প্রক্রিয়া। তাহলে বোঝা গেল অভিস্থাপন কি? অভিস্রাবণ কম ঘনত্বের দ্রবণের দাবক বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করবে, এই ঘটনাই হলো অভিস্থাপন প্রক্রিয়া। ব্যাপন মানে কি? ব্যাপন মানে হলো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে, বেশি থেকে কম। এখানে কোনো অর্ধবেদ্য পদার্থের প্রয়োজন নেই, বেশি থেকে কম। তুমি ঘরের মধ্যে ধূপধুনা জ্বালালে, সেই ধূপধুনার গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়লো, সেটি হলো কি? ব্যাপন প্রক্রিয়া। তাহলে এই অভিস্থাপন প্রক্রিয়ার সঙ্গে রিলেটেড রয়েছে প্লাজমোলাইসিস। প্লাজমোলাইসিস বুঝতে গেলে তোমাকে একটা আমরা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো একটা মিষ্টি জলের মাছ রয়েছে, মিষ্টি জলের মাছ, সেই মাছকে সমুদ্রের জলে আমরা এনে ফেলে দিলাম, সমুদ্রের জল। তাহলে মিষ্টি জলের মাছকে যখন সমুদ্রের জলে আনা হবে, তখন সমুদ্র জলে নিশ্চয়ই লবণ থাকে, সমুদ্র জলের ঘনত্ব বেশি হবে। আর মিষ্টি জলের মাছের ঘনত্ব কি? কম। যে কোষ রয়েছে, দ্রবণ রয়েছে, কোষীয় দ্রবণ, তার ঘনত্ব কম। তখন কি হবে? তাহলে এই যে মিষ্টি জলের মাছ থাকলো, সেই মাছের থেকে জল
বেরিয়ে আসবে, যেহেতু কি অভিস্রাবণ প্রক্রিয়া কি, মাছের দেহে যে কোষ বাইরে রয়েছে সেটা চামড়াটা, সেটা কি অর্ধবেদ্য পদ্মার মতো আচরণ করবে। আর মিষ্টি জলের মাছকে যখন সমুদ্র জলে নেওয়া হবে তখন কি বলেছে, অর্ধবেদ্য পদ্মা আলাদা থাকলে কম ঘনত্বের দ্রবণের দাবক, তাহলে মাছের দেহের ঘনত্ব তো কম, সেই ঘনত্বের কম হওয়ার জন্য কি সেখান থেকে যে দাবক জল রয়েছে সেটা বেরিয়ে আসবে। এই যে ঘটনা, এটাই হলো প্লাজমোলাইসিস। আশা করি বোঝা গেল। তাই এর উল্টা হলো ডিপ্লাজমোলাইসিস। তাই ডিপ্লাজমোলাইসিস উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি তোমাদের, এটা হলো কিসমিস। তুমি একটা কিসমিসকে তুমি জলের মধ্যে দিলে, তাহলে কি হবে, কিসমিসটা কি কিছুক্ষণ পরে ফুলে উঠবে। কারণ কি, অভিস্রাবণ প্রক্রিয়াতে সংজ্ঞাতে কি বলা হয়েছে, কম ঘনত্বের দ্রবণের দাবক বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করবে। তাহলে কিসমিসের দ্রবণের গাঢ়ত্ব বেশি, আর যে দ্রবণ দেওয়া রয়েছে জল, তার ঘনত্ব কম। তাহলে কি হবে, কিসমিস দ্রবণের তো গাঢ়ত্ব বেশি আর জলের ঘনত্ব কম, তাহলে অভিস্রাবণ কি হচ্ছে, কম ঘনত্বের দ্রবণের দাবক, তার মানে কি জলের ঘনত্ব কম, সেখান থেকে জলটা তাহলে মানে কিসমিসের মধ্যে প্রবেশ করবে আর কিসমিস তখন ফুলে উঠবে। এই যে ফুলে উঠলো, এই ঘটনা হলো ডিপ্লাজমোলাইসিস। আর সংকুচিত হলো, সেটা হলো আমাদের প্লাজমোলাইসিস। তাহলে আশা করি বোঝা গেল কোনটা প্লাজমোলাইসিস আর কোনটা ডিপ্লাজমোলাইসিস। কোষের শক্তিঘর কাকে বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, পাওয়ার হাউস অফ দি সেল, ইংরেজিতে দেওয়া থাকে হাউস অফ দি সেল। মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেছিলেন, বিজ্ঞানী অল্টম্যান। তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজ কি, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেবস চক্র সম্পাদিত হয়, ক্রেবস চক্র। মাইটোকন্ড্রিয়া দেখতে অনেকটা এই টাইপের, আর এইখানে মাইটোকন্ড্রিয়ার যে পর্দা রয়েছে সেটা ভাঁজ হয়ে পিষ্টির মতো তৈরি করে, আঙ্গুলের মতো অংশ তৈরি করে। সেই আঙ্গুলের মতো অংশের মধ্যেই এই শক্তি উৎপন্ন হয়। তাহলে ক্রেবস চক্র ব্যাপারটা কি, কোষের মধ্যে আমরা বিভিন্ন খাবার খাই, সেখানে গ্লুকোজ থাকবে, সেই গ্লুকোজ ভেঙে যে এনার্জি উৎপন্ন হবে সেই প্রক্রিয়াটারই নাম হলো ক্রেবস চক্র। তা এই ক্রেবস চক্র কোথায় সম্পাদিত হয়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে আঙ্গুলের মতো অংশ দেখতে পাওয়া যায়, প্রবোধক দেখতে পাওয়া যায়, যা অন্তঃপর্দা ভাঁজ হয়ে তৈরি হয়, এই যে আঙ্গুলের মতো অংশগুলো তাকে বলা হয় পিষ্টি। অসংখ্য পিষ্টি মিলে পুরালে মানে বহুবচনে সেটাকে বলা হয় পৃষ্ঠা, পিষ্টি বা পৃষ্ঠা। এই পিষ্টির মধ্যেই গ্লুকোজ ভেঙে এনার্জি তৈরি হয়, সেই এনার্জি দিয়ে আমাদের কোষের বা দেহের বিভিন্ন কাজ সম্পাদিত হয়। এর জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দি সেল। তাহলে আশা করি বোঝা গেল, এই যে গ্লুকোজ ভেঙে এনার্জি উৎপন্ন হলো সেটা হলো কি ক্রেবস চক্র। তাহলে এক অণু গ্লুকোজ ভেঙে কত অণু এনার্জি উৎপন্ন হয়, 38 অণু এটিপি উৎপন্ন হয়। এটিপি, এটিপির ফুল ফর্ম যদি জিজ্ঞেস করে তোমাদের পরীক্ষা হবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই হলো মাইটোকন্ড্রিয়া। তারপরে কি রয়েছে, মাইটোকন্ড্রিয়া বললাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুভাগে ভাগ হয়, একটা হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হলো ইভেন মানে অমসৃণ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তোমাদের একটা ছবি, একটি বেসিক ছবি, এটা কিন্তু অরিজিনাল ছবি না, একটু বোঝার জন্য আমি আঁকাচ্ছি। মনে করে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এইখানের মধ্যে কিছু কিছু গুটি গুটি অংশ দেখতে পাওয়া যায়। এই গুটি গুটি অংশগুলোকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এটা স্মুথ পার্ট, এখানে কোনো এরকম গুটি গুটি অংশ থাকে, তাহলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে যে গুটি গুটি পার্ট থাকে সেটা আসলে কি, সেখানে থাকে রাইবোজোম। তাহলে এই রাইবোজোমের কাজ কি, রাইবোজোমের কাজ হলো প্রোটিন সিনথেসিসে সাহায্য করা, মানে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, প্রোটিন সংশ্লেষ। এই হলো রাফ এন্ডোপ্লাজমিক কাজ। তাহলে এখানে কি স্মুথের মধ্যে তো রাইবোজোম নেই, তাহলে এটা কাজ কি হবে, লিপিড বা ফ্যাট সংশ্লেষে সাহায্য করবে, লিপিড এবং ফ্যাট, লিপিড বা ফ্যাট, লিপিড মানে ফ্যাট, সেটা সংশ্লেষে সাহায্য করে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ বোঝা গেল। নিচের কোনটি কেবলমাত্র উদ্ভিদের কোষে পাওয়া যায়, তাহলে উদ্ভিদের কোষে কোনটি পাওয়া যায়, অপশন এতে রয়েছে সেন্ট্রোজোম, অপশন বি সেল ওয়াল, অপশন সি সেল মেমব্রেন, অপশন ডি ভ্যাকুওল। তাহলে উদ্ভিদ কোষে কেবলমাত্র পাওয়া যায় কোনটি, তাহলে কেবলমাত্র এখানে কোশ্চেনটা একটু গন্ডগোল রয়েছে, এই ক্ষেত্রে দুটো অপশন হওয়া উচিত। উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া যায়, তাহলে উদ্ভিদ কোষে সেল ওয়ালও পাওয়া যায়, সেল মেমব্রেনও পাওয়া যায়, ভ্যাকুওলও পাওয়া যায়।
এই তিনটাই কি দেখতে পাওয়া যায়, কিন্তু সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে থাকে, কিন্তু উদ্ভিদ কোষে ওরকম ভাবে সেন্ট্রোজোম থাকে না। এই সেন্ট্রোজোমের জায়গায় কি এক ধরনের কি মাইক্রোটিউবুল থাকে, মাইক্রোটিউবুল, টিউবিউল। তাহলে উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম তো থাকে না, অনুপস্থিত। সেন্ট্রোজোমের জায়গায় মাইক্রোটিউবুল দেখতে পাওয়া যায়। মাইক্রোটিউবুল কি এরকম অসংখ্য কোষের মতো প্রোটিন নির্মিত অংশ, সেটা একটা জুড়ে জুড়ে মাইক্রো। এই কাজ কি? এর কাজ হলো উদ্ভিদের যে কোষ বিভাজন রয়েছে সেই কোষ বিভাজনে সাহায্য করে। তাহলে বোঝা গেল, তাহলে মাইক্রোটিউবুল থাকে কাদের? উদ্ভিদদের দেখতে পাওয়া যায়, প্রাণীদের দেখতে পাওয়া যায় না। তার মানে উদ্ভিদের কোষে সাধারণত কি সেন্ট্রোজোম নেই। তাহলে উদ্ভিদের সেল ওয়াল রয়েছে, সেল মেমব্রেন রয়েছে, আর কি কোষ গঠন, এই তিনটি উদ্ভিদের কোষে রয়েছে। তাই সেন্ট্রোজোম কি নেই, সেন্ট্রোজোমের পরিবর্তে কি থাকে? মাইক্রোটিউবুল। মাইক্রোটিউবুলও কি সেন্ট্রোজোমের মতনই কাজ করে উদ্ভিদের কোষ বিভাজনে। আর আমাদের সেন্ট্রোজোম দেখতে পাওয়া যায়, আমাদের সেন্ট্রোজোম কি কাজ হলো? কোষ বিভাজনে সাহায্য করে, এটা হলো প্রধান কাজ। তাহলে উদ্ভিদের সেল ওয়াল, সেল মেমব্রেন আর কি কোষ গঠন। উদ্ভিদের কোষ গহ্বরগুলি বড় বড় হয়, আর প্রাণীদের কোষ গহ্বরগুলি ছোট ছোট হয়। কোষ প্রথম কে আবিষ্কার করেন? অপশন এতে রয়েছে সেলডেন, সেলডেন হবে, এবং অপশন বি রয়েছে সোয়ান, অপশন সি লিউবেনহুক, এবং অপশন ডি রবার্ট হুক। তাহলে কোষ প্রথম কে আবিষ্কার করেছেন? কোষ প্রথম আবিষ্কার করেছেন রবার্ট হুক, 1664 আর 1665। কোনো জায়গায় 1665 লেখা থাকে, কোনো জায়গায় 1665। তাহলে লিউবেনহুককে আলোচনা করলাম। এখন সেলডেন আর সোয়ান নিয়ে তোমরা আমাদের শুনবো। সেলডেন আর সোয়ান মানে দুজন বিজ্ঞানী মিলে একসঙ্গে আবিষ্কার করেছেন কোষ থিওরি, সেল থিওরি। তাহলে সেল থিওরি কে আবিষ্কার করেছিলেন? এই পরীক্ষায় জিজ্ঞেস করে, তাই তোমরা অ্যান্সার করবে দুজন বিজ্ঞানী মিলে সেটা তৈরি করেছিল, সেটা হলো সেলডেন এবং সোয়ান। তাহলে সেল থিওরি কি বলে? প্রত্যেকটা জীব কোষ দিয়ে তৈরি হয়। এই যে এই থিওরি, এটা দিয়েছিলেন সেলডেন এবং সোয়ান। এবং কোষ কি? কোষ হলো জীবদেহের গঠনগত কার্যগত একক। আর সেলডেন মেনলি কাজ করেছিলেন প্লান্টের উপরে, আর সোয়ান কাজ করেছিলেন হলো এনিমেলের উপরে। সমস্ত জীবদেহে কোনটি পাওয়া যায়? সমস্ত জীবদেহের মধ্যে কোনটি পাওয়া যায়? সেটা প্রোক্যারিওটিক কোষ হতে পারে, ইউক্যারিওটিক কোষ হতে পারে। অপশন এতে রয়েছে কোষ পর্দা, কোষ প্রাচীর। কোষ পর্দা কাদের দেখতে পাওয়া যায়? কোষ পর্দা সমস্ত জীবীদের দেখতে পাওয়া যায়, কিন্তু কোষ প্রাচীর উদ্ভিদের দেখতে পাওয়া যায়, কিছু কিছু ব্যাকটেরিয়াদের দেখতে পাওয়া যায় হলো কোষ প্রাচীর। উদ্ভিদ আর ব্যাকটেরিয়া গেল। বি নম্বরে রয়েছে কোষ প্রাচীর ও রাইবোজোম। কোষ প্রাচীর কাদের দেখতে পাওয়া যায়? কোষ প্রাচীর উদ্ভিদদের দেখতে পাওয়া যায়, প্রাণীদের তো পাওয়া যায় না। আর রাইবোজোম উদ্ভিদ রয়েছে, প্রাণী রয়েছে। এখানে তারপরে হচ্ছে অপশন সি রাইবোজোম এবং কোষ পর্দা। সঠিক উত্তর হবে অপশন সি রাইবোজোম এবং কোষ পর্দা। আর ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের থাকে, প্রাণীদের থাকে না। এইটুকু বোঝা গেল। তাহলে আমাদের প্রশ্ন যে সঠিক উত্তর হবে রাইবোজোম এবং কোষ পর্দা। দেখো, ইউক্যারিওটিক কোষে যে রাইবোজোমগুলি থাকে, সেই রাইবোজোমগুলি হয় 80S প্রকৃতির, আর প্রোক্যারিওটিক কোষে রাইবোজোমগুলি হয় 70S প্রকৃতির। এমন একটি কোষ অঙ্গের উদাহরণ দাও যা সাধারণত প্যাকেজিং এর কাজ করে। অপশনতে রয়েছে মাইটোকন্ড্রিয়া, অপশন বি প্লাস্টিক, অপশন সি গোলগি বডি, অপশন ডি ভ্যাকিউল। এর সঠিক উত্তর হবে অপশন সি গোলগি বডি। গোলগি বডি এমন একটি অঙ্গাণু যা কি প্যাকেজিং এর কাজ করে। তাহলে গোলজি বডির কাজ হলো প্যাকেজিং করা, 1 নম্বর। তার মানে কি, এটা একটু বেসিক বুঝে নেই। গোলগি বডি কোনো একটা মনে কর কোষের মধ্যে রাইবোজোম কি করলো? প্রোটিন সংশ্লেষ করলো। এন্ডোজোম থেকে কি হলো? লিপিড সংশ্লেষ করা হলো। সেই প্রোটিন লিপিড কি করবে? ওখানে আরো আনুষঙ্গিক পদার্থ যোগ করে মডিফিকেশনের কাজ করে, মডিফিকেশন করবে, আরো উন্নত করা হলো। তারপরে কি করবে? স্টোর করবে, যদি দরকার পড়ে স্টোর করবে। যদি কোনো জায়গায় কোষে পাঠানোর দরকার পড়ে, তাহলে ট্রান্সপোর্টেশনের কাজ করবে। ট্রান্সপোর্টেশন তার মানে মডিফিকেশন, স্টোর, ট্রান্সপোর্টেশন, এই সমস্ত কিছু কাজ করবে কে? গোলগি বডি। তাহলে আশা করি বোঝা গেল যে সাধারণ প্যাকেজিং এর কাজ করা। প্যাকেজিং মানে কি? মডিফিকেশন টাইপেরই হলো। তাহলে মডিফিকেশন, স্টোর, ট্রান্সপোর্টেশন এই কাজগুলি করে গোলগি। এর জন্য এই যে গোলগি বডি যেখানে তৈরি হয়, তাহলে এখানে কাজ হচ্ছে, তার মানে কোনো একটা কারখানার মতো কাজ হচ্ছে, তাই এটাকে বলা হয় ওয়্যার হাউস অফ দি সেল। এছাড়াও হাউস অফ দি সেল, এছাড়াও একে বলা হয় ট্রাফিক পুলিশ অফ দি সেল। ট্রাফিক পুলিশ অফ দি সেল, পুলিশ অফ দি সেল। কারণ কি? যে তৈরি হলো, সব কি ট্রান্সপোর্টেশনের তো কাজ আছে, কোথায় পরিবহন করতে হবে সেই সমস্ত কাজ কি নিয়ন্ত্রণে সাহায্য করে।
নিচের কোনটি প্রোক্যারিওটিক কোষে নেই? তাহলে অপশন এতে রয়েছে নিউক্লিয়াস, অপশন বি তে রয়েছে লাইসোজোম, আর অপশন সি ইহার পর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার মানে সঠিক উত্তর হবে অপশন ডি সবগুলি। এর মধ্যে কোনটি প্রোক্যারিওটিক কোষের মধ্যে নেই? প্রোক্যারিওটিক কোষে প্রধান বৈশিষ্ট্য হলো এদের আদর্শ নিউক্লিয়াস থাকবে না। তাহলে বোঝা গেল। এছাড়াও কি থাকবে না? বিভিন্ন কোষ অঙ্গাণু অবস্থান করবে না। কোষ অঙ্গাণু, তাহলে লাইসোজোম, এন্ডোপ্লাজমিক এগুলো তো কোষ অঙ্গাণু। তার মানে প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। খাদ্য গ্রহণের দ্বারা তরল খাদ্য গ্রহণের পদ্ধতিকে কি বলা হয়? এর সঠিক উত্তর হবে অপশন এ পিনোসাইটোসিস। উদ্ভিদের খাদ্য গ্রহণতা কোষ পদ্মে প্রবেশ করবে, সেই ভিতরে যে প্রবেশ করা সেই প্রক্রিয়াটির নাম হলো পিনোসাইটোসিস। যদি তরল পদার্থ প্রবেশ করে সেই ক্ষেত্রে তার নাম বলা হয় পিনোসাইটোসিস, আর কঠিন পদার্থ যদি প্রবেশ করে সেটাকে বলা হবে ফ্যাগোসাইটোসিস। নিউক্লিয়াস কি দিয়ে তৈরি? নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন রয়েছে। তাহলে নিউক্লিয়াস নিয়ে একটু বেশি ধারণা দেই। এটা আমাদের হলো সেল। সেলের মধ্যে একটা মাঝখানে ঘন আকৃতি গোলাকার অংশ থাকে, সেটাই হলো নিউক্লিয়াস। এখন প্রশ্ন হলো নিউক্লিয়াস তো কোষের মধ্যে ঘন আকৃতি, নিউক্লিয়াস কি করে? কোষের বিভিন্ন কাজ করতে সাহায্য করে। এই জন্য কোষের গঠন মেইন ইউনিট হলো কি, ব্রেইন হলো কি নিউক্লিয়াস। তাহলে পরীক্ষা জিজ্ঞেস করবে ব্রেইন অফ দি সেল কি? নিউক্লিয়াস, ব্রেইন অফ দি সেল। মাস্টার অফ দি সেল যদি বলে তাও নিউক্লিয়াস আমাকে অ্যান্সার করতে হবে। নিউক্লিয়াস তো বুঝলাম। তাহলে নিউক্লিয়াস কে আবিষ্কার করেছিলেন? নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন। কনফিউজ করবে না রবার্ট হুকের সাথে, রবার্ট ব্রাউন। নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে একটু বুঝে নেই। এটা হলো নিউক্লিয়াস, এখানে নিউক্লিয় জালিকা লক্ষিত হয়, এর মধ্যে অর্ধতরল টাইপের পদার্থ থাকে, তাকে বলা হয় নিউক্লিয় প্লাজম, আর বাইরের পর্দা থাকে কোষ পর্দা, আর এখানে অসংখ্য নিউক্লিয় ছিদ্র পরিলক্ষিত হয়। এটা হলো নিউক্লিয়াসের গঠন। তাই নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকবে? 1 নম্বর যদি আমরা বলি সেখানে থাকবে নিউক্লিওলাস, নিউক্লিওলাস এই যে গোল অংশটা, এটা হলো নিউক্লিয়াসের বিভিন্ন কাজ করতে সামর্থ্য করে। 2 নম্বর নিউক্লিয় প্লাজম বা নিউক্লিয় রস, নিউক্লিয় প্লাজম। 3 নম্বর হবে নিউক্লিয় রস, নিউক্লিয় জালিকা, প্লাজম মানে রস, জালিকা। এই তিনটা। এছাড়াও কোষ পর্দা থাকবে এবং দ্বি-একক পর্দা যুক্ত, সেটাও মনে রাখবে। এবং এদের কোষ ছিদ্র থাকে, মাঝখানে মাঝখানে ছিদ্র দেখতে পাওয়া যায়, কোষ ছিদ্র লক্ষ্য করা যায়, কোষ ছিদ্র পরিলক্ষিত হয়। এই যে জালিকা রয়েছে নিউক্লিয় জালিকা, সেটা ক্রোমোটিন জালিকা। যখন কোষ বিভাজন হয় সেই জালিকাগুলো আস্তে আস্তে ক্রোমোজোমে পরিণত হয়। তাহলে ক্রোমোজোম কখন দেখতে পাওয়া যায়? নিউক্লিয়াস সাধারণ অবস্থায় কিন্তু দেখতে পারবো না। নিউক্লিয়াসে যখন বিভাজিত কোনো একটা কোষ বিভাজিত অবস্থায় থাকে তখন তার মধ্যে আমরা ক্রোমোজোম লক্ষ্য করি। তাহলে বিভাজিত অবস্থায় ক্রোমোজোম দেখতে পাওয়া যায়, তো অবস্থায় ক্রোমোজোম দেখতে পাওয়া যায়, ক্রোমোজোম। তাহলে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় জালিকা রয়েছে, এটা বিভাজিত অবস্থায় ক্রোমোজোমে পরিণত হয়। নিউক্লিয় জালিকার মধ্যে তাহলে কি কি থাকে? বিভিন্ন ধরনের ডিএনএ থাকে, ডিএনএ থাকে এর মধ্যে, আরএনএ থাকে এবং হিস্টোন জাতীয় প্রোটিন পরিলক্ষিত হয়, এবং হিস্টোন জাতীয় প্রোটিন। ডিএনএ এর ফুল ফর্ম হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। এ নিয়েই তৈরি হয় নিউক্লিয়াস। নিম্নলিখিত কার একক পর্দা রয়েছে? অপশনতে রয়েছে ক্লোরোপ্লাস্ট, বি নিউক্লিয়াস, অপশন সি মাইটোকন্ড্রিয়া, অপশন ডি লাইসোজোম। এখানে একক পর্দা দেখতে পাওয়া যায় লাইসোজোমের। তাহলে দেখো ক্লোরোপ্লাস্টে দ্বি-একক পর্দা যুক্ত, মানে কি কোষ পদ এর দুটো আবরণ যুক্ত, মানে এরকম দুটো পর্দা। তাহলে ক্লোরোপ্লাস্টে দুটো থাকে, নিউক্লিয়াসেও দুইটা, মাইটোকন্ড্রিয়ারও দুটো। নিচের কোনটি লিউকোপ্লাস্টের কাজ? লিউকোপ্লাস্টিক মানে কি, তাকে বলা হয় বর্ণহীন প্লাস্টিক। প্লাস্টিডের অংশ, প্লাস্টিড কার দেখতে পাওয়া যায়? উদ্ভিদে দেখতে পাওয়া যায়। প্রাণীদের কি প্লাস্টিড রয়েছে? নেই। তাহলে এর প্রধান কাজ কি লিউকোপ্লাস্টিডের? খাবার সঞ্চয় করা। তাহলে প্লাস্টিড নিয়ে একটু আলোচনা করি। প্লাস্টিড, প্লাস্টিককে প্রধানত 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হলো ক্লোরোপ্লাস্টিড, ক্লোরো। 2 নম্বর ক্রোমোপ্লাস্টিড, 3 নম্বর লিউকোপ্লাস্টিড, লিউকো। ক্লোরোপ্লাস্টিক মানে কি, গাছের সবুজ অংশের মধ্যে সেটা দেখতে পাওয়া যায়। তাহলে ক্লোরোপ্লাস্টের নিশ্চয়ই কি সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পাদিত হয়, খাবার তৈরি হয় এখানে, সালোক সংশ্লেষ। আর ক্রোমোপ্লাস্টিককে বলা হয় কালারফুল অংশে উদ্ভিদ দেখতে, ফুল ফলের বর্ণ গঠনে সাহায্য করে।
ফুল ফলের বর্ণ। লিউকোপ্লাস্টিকের বর্ণহীন প্লাস্টিক, তার মানে কি গাছের মূলের মধ্যে রক্ষিত হয় এই লিউকোপ্লাস্টিক। আর এর কাজ হলো কি খাবার সঞ্চয় করে রাখতে সাহায্য করে, খাবার সঞ্চয়। এই হলো লিউকোপ্লাস্টিক। প্লাস্টিকের মধ্যে ক্লোরোপ্লাস্টিক বিভিন্ন ধরনের অংশ নিয়ে গঠিত। মনে করে এটা ক্লোরোপ্লাস্টিকের চিত্র। এখানে অসংখ্য চাকতির মতো দেখতে পাওয়া যায় অংশ, এরকম 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 এই টাইপের। এই যে প্রত্যেকটা চাকতিকে এটাকে বলে থাইলাকয়েড। থাইলাকয়েড। এই যে চাকতি নিয়ে তৈরি হচ্ছে এটাকে বলে গ্রানা। এই যে অসংখ্য এইভাবে গ্রানা নিয়ে তৈরি হয় গ্রানাম। মাঝখানে অজস্র একটা পথ থাকে, তাকে বলা হয় স্ট্রোমা। স্ট্রোমা। তাহলে এটাই হলো ক্লোরোপ্লাস্টের গঠন। গ্রানার কাজ কি? তাহলে গ্রানা তো নিশ্চয়ই বোঝা যায় সালোকসংশ্লেষ রিলেটেড কোনো কাজ করবে। তাহলে গ্রানা হলো সালোকসংশ্লেষের একটা দশা হয়, তাকে বলে আলোক দশা, সেটা সম্পাদিত হতে সাহায্য করে গ্রানা। আলোক দশা। তাহলে আলোক দশা সালোকসংশ্লেষ খাবার তৈরি করার একটা প্রক্রিয়া, সেটা হয় গ্রানাতে। তাহলে স্ট্রোমাতে কি হবে? অন্ধকার দশা। অন্ধকার দশা। এই হলো প্লাস্টিক নিয়ে বেসিক আলোচনা। এরপরে কোশ্চেন হলো কোষপর্দা এর কাজ। কোষপর্দার কাজ অপশনেতে রয়েছে কিছু নির্দিষ্ট বস্তুকে প্রবেশ করতে দেয়, আবার কি বাইরে হতে কি সাহায্য করে। হ্যাঁ ঠিক আছে। কোষ আঘাতের হাত থেকে রক্ষা করে, হ্যাঁ করতেই পারে সেটা। কোষের আকার একটা প্রদান করে এবং সব করে। সঠিক উত্তর এখানে দিতে হবে অপশন ডি। তাহলে কোষপর্দা ফসফোলিপিড স্তর দিয়ে তৈরি হয়। ফসফোলিপিড স্তর দিয়ে তৈরি। দীর্ঘতম কোষ কি যা মানব দেহে পাওয়া যায়? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন বি, নার্ভ সেল, যাকে আমরা বলি স্নায়ু কোষ। এখান থেকে মনে রাখো স্নায়ু কোষ কিন্তু বিভাজিত হয় না। বিভাজিত হয় না। বিভাজিত হওয়ার জন্য সেন্ট্রোজোম কেন হয় না? কারণ কি বিভাজিত হতে সাহায্য করে সেন্ট্রোজোম নামে একটা কোষ অঙ্গাণু। স্নায়ু কোষে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকে। সেন্ট্রোজোম নিষ্ক্রিয় বা নাই, নিস্টোজোম নিষ্ক্রিয় লিখে দাও, নিষ্ক্রিয়। বিভাজিত হয় না। গেল। তারপরে কি রয়েছে এখান থেকে কিছু জেনে নেই আমরা। মানব দেহের ক্ষুদ্রতম কোষ, সেটা হলো শুক্রাণু। বৃহত্তম কোষ ডিম্বাণু। সবচেয়ে বড় প্রাণী কোষ, সবচেয়ে বড় প্রাণী কোষ অস্ট্রিচের ডিম। অস্ট্রিচের ডিম। তাহলে এখান থেকে বোঝা গেল। এখান থেকে জেনে নাও সবচেয়ে কোন অঙ্গের কোষ দ্রুত বিভাজিত হয়। অ্যান্সার হবে লিভার সেল। দ্রুত বিভাজিত হয় এর কোষ, দ্রুত বিভাজিত হয় কোষ। তাহলে সবচেয়ে ধীরে বিভাজিত হয় কার কোষ? আমাদের ব্রেইনের কোষ অন্যতম সবচেয়ে ধীরেই বিভাজিত হয়। নিচের কোন কোষ অঙ্গাণু কেবল উদ্ভিদের কোষে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায় না? তাহলে কি উদ্ভিদের কোষে তো ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, তাহলে প্রাণী কোষে কি ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়? পাওয়া যায় না। তার মানে কি এখানে অপশন এতেই টিক দিতে কেবলমাত্র বলেছে, কিন্তু যেটা অন্য পাওয়া যেতে পারে, কিন্তু কেবলমাত্র উদ্ভিদে পাওয়া যায়, প্রাণীদের। সঠিক উত্তর হবে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনা করলাম। নিচে কোন তথ্যটি মিথ্যা? এতে রয়েছে উদ্ভিদের কোষের কোষ গহ্বর প্রাণীদের চেয়ে ছোট। আচ্ছা, উদ্ভিদের কোষের কোষ গহ্বর প্রাণীদের চেয়ে ছোট। তাহলে উদ্ভিদের কোষ গহ্বর কোনোদিন উদ্ভিদের কোষ গহ্বর কি অবশ্যই কি উদ্ভিদের কোষ গহ্বর প্রাণীর চেয়ে অবশ্যই বড় হবে, আর প্রাণীদেরটা ছোট হবে। তাহলে প্রথমটা কি দেওয়া রয়েছে? তার মানে ঠিক আমাদের মিথ্যাটা বের করতে বলছে। প্রথম কন্ডিশনটা ঠিক রয়েছে, উদ্ভিদ কোষের কোষ গহ্বরগুলি বড় হয় আর প্রাণী কোষের কোষগুলি নেই বা একদম ছোট বলতে পারো। তাহলে উদ্ভিদ কোষের যে কোষ গহ্বরগুলি বড় হয় তখন কি হয়, এই যে কোষ গহ্বরগুলি আস্তে আস্তে বড় হতে থাকে, তখন বিভিন্ন কোষ অঙ্গাণুগুলি একদম কি এক পাশে চেপে যায়, তখন যে সেকেন্ড থাকে সেই অবস্থা যেটাকে বলা হয় প্রাইমর্ডিয়াল ইউটিকল। এতটুকু বোঝা গেল। তা বি নম্বর কি বলেছে? উদ্ভিদ কোষে কোষ গহ্বরগুলি প্রাণীদের চেয়ে বড়, অবশ্যই এইটাও ঠিক। উদ্ভিদ কোষে কোষ গহ্বর প্রাণীদের চেয়ে ছোট। আচ্ছা, একটু ভালো করে দেখে নাও। উদ্ভিদ কোষের কোষ গহ্বর প্রাণীদের চেয়ে
ছোট, না উদ্ভিদ কোষের কোষ কত বড়, তাই এটা কি রয়েছে ভুল। তাহলে উদ্ভিদ কোষের কোষ গহ্বর প্রাণীদের চেয়ে বড়, হ্যাঁ এটা ঠিক। প্রাণী কোষে প্লাস্টিক নেই, একদম কারেক্ট। উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে কিন্তু প্রাণী কোষে নেই। হ্যাঁ উদ্ভিদ কোষের কোষ প্রাচীর আছে কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। প্রাণী কোষে কি কোষ পর্দা দেখতে পাওয়া যায়, আর উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আর কোষ পর্দা দুটোই রয়েছে। তাহলে আমরা কি বের করতে বলছে, নিচের কোনটি মিথ্যা, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। পরেরটা মিলাতে বলেছে লাইসোজোম। লাইসোজোমকে কি বলা হয়, লাইসোজোম কি বিভিন্ন কিছু ধ্বংস করতে সাহায্য করে। লাইসোজোম হাইড্রোলাইটিক নামে একদম এনজাইম ক্ষরণ করে। এই যে এনজাইম যখন ক্ষরণ করে তখন কি আমাদের কোষের ভিতরে যে অবাঞ্ছিত জিনিস আছে সেটাকে ধ্বংস করে। লাইসোজোমকে এই জন্য কি বলা হয়, আত্মঘাতী থলি, কারণ কি ওই যে ধ্বংস করতে নিজেও কি ধ্বংস হয়ে যায়। তারপর ডিএনএ, ডিএনএ কোথায় দেখতে পাওয়া যায়, আমাদের ক্রোমোজোমের মধ্যে ডিএনএ দেখতে পাওয়া যায়, তাহলে 2 নম্বর হবে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। গোলগি বডি, গোলগি বডি ট্রাফিক পুলিশ বলা হয় কোষের বা ওয়্যার হাউস অফ দি সেল। আর রাইবোজোম প্রোটিন তৈরি করে কারখানা বলা হয়, রাইবোজোম প্রোটিন সিনথেসিসে সাহায্য করে, তাহলে মিলিয়ে দিলাম। নিচে কোনটি কোষ তত্ত্বটি মেনে চলে না, কোষের যে থিওরি রয়েছে কোন বিষয়ে মেনে চলে না, এর সঠিক উত্তর হবে অপশন ডি ভাইরাস। নিচের কোন কোষ অঙ্গাণু সেমি অটোনোমাস, মানে নিজের কাজ অনেকটা নিজেরাই করতে পারে, সেটা হবে আমাদের রাইবোজোম এবং ক্লোরোপ্লাস্ট। তার মানে বোথ রাইবোজোম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, বোথ এ এন্ড সি। তার মাইটোকন্ড্রিয়া কি সেমি অটোনোমাস, তাহলে মাইটোকন্ড্রিয়া কি করে, গ্লুকোজ ব্যাংকের শক্তি উৎপন্ন, সেই শক্তি দিয়ে কি সমস্ত কোষের কার্য সম্পাদিত হয়। তার মানে নিজের কাজ অনেকটা কি কোষ কি অন্যের কাজে সাহায্য করতে। ক্লোরোপ্লাস্টের মধ্যে কি খাবার উৎপন্ন হয়, উৎপন্ন হয়। এর জন্য মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট সাধারণত সেমি অটোনোমাস হিসেবে আখ্যায়িত করা হয়। তার মানে আমাদের সঠিক উত্তর হবে বোথ এ এন্ড সি। নেক্সট কোশ্চেন, কোন কোষের অংশ ব্রেকিং ডাউন এবং ডাইজেশনে সাহায্য করে, এর সঠিক উত্তর হবে অপশন বি লাইসোজোম। লাইসোজোম কি করে, আমাদের যে খাবার আছে সেটা পরিপাকে সাহায্য করে এবং কোষের মধ্যে অবাঞ্ছিত বস্তুকে ধ্বংস করতে সাহায্য করে, সঠিক উত্তর জন্য লাইসোজোম। নিচের কোনটি নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম উভয়ের মধ্যেই পাওয়া যায়, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। তাহলে নিউক্লিয়াসের মধ্যে পাওয়া যায় আরএনএ এবং সাইটোপ্লাজমে পাওয়া যায় রাইবোজোম, তাই সঠিক উত্তর হবে অপশন ডি। তার দেখো নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম আর রাইবোজোম সম্পর্কে কিছু একটু বেশি তথ্য দিয়ে রাখি। রাইবোজোম, রাইবোজোমের মেইন কাজ হলো প্রোটিন সিনথেসিস সাহায্য করা, 1 নম্বর প্রোটিন সিনথেসিস গেল। তার রাইবোজোমের মধ্যে কি থাকে, আরএনএর যে ভাগ রয়েছে 3 ধরনের আরএনএ প্রধানত আমরা জানি, সেটা হলো কি এমআরএনএ, টিআরএনএ, আরেকটা হলো আরআরএনএ। আরআরএনএ মানে রাইবোজোমাল আরএনএ। তাহলে এই আরএনএ এর কাজ, তাহলে যে রাইবোজোমের কাজ হলো প্রোটিন সিনথেসিস করা। তাহলে রাইবোজোমকে এমনি দেখতে পাওয়া যায় কোথায়, রাইবোজোমকে একমাত্র প্রোটিন সিনথেসিস এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, তখন আমরা জানালাম যে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে সেখানে রাইবোজোম উপস্থিত থাকে। এছাড়াও কোষের মধ্যে যে সাইটোপ্লাজম রয়েছে অর্ধজলজ, সেখানেও রাইবোজোমকে দেখতে পাওয়া যায় সাইটোপ্লাজমের মধ্যে। এই 2 জায়গায় রাইবোজোম বর্তমান। এইখানে যে এমআরএনএ রয়েছে, আরএনএ এর একটা ভাগ, এমআরএনএ কে বলা হয় মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার মানে কি বার্তা প্রদান করবে, তার মানে রাইবোজোমকে বার্তা প্রদান করে যে তুমি প্রোটিন তৈরি করো, এই বার্তা প্রদানের কাজ হলো এমআরএনএ। টিমআরএনএ কি করবে, যে প্রোটিন তৈরিকে কি ট্রান্সপোর্টেশনে সাহায্য করবে। আর আরএনএ কি রাইবোজোমের মধ্যে যে আরএনএ থাকে সেটা হলো কি রাইবোজোমাল আরএনএ। তাহলে বোঝা গেল মাইটোকন্ড্রিয়া ভিতরে ঝিল্লির ভাঁজকে কি বলা হয়, তাহলে এখানে বলে পৃষ্ঠা, যা আমি পূর্বেই তোমাদের আলোচনা করলাম। আর গ্রানা স্ট্রোমা এটা প্লাস্টিডের মধ্যে দেখতে পাওয়া যায়। কোন কোষ অঙ্গাণুকে মাস্টার অফ দি সেল বলা হয়, মাস্টার অফ দি সেল বা কোষের কি মেইন ব্রেইন, তাই সঠিক উত্তর হবে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে বলা হয় মাস্টার অফ দি সেল বা ব্রেইন অফ দি সেল, ব্রেইন অফ দি সেল। প্রোটোপ্লাজম নামটি কে দেন, এর সঠিক উত্তর হবে অপশন বি জোহান এভেঞ্জিস্ট পার্কিনজি। তোমরা পার্কিনজি মনে রাখবে। তাহলে প্রোটোপ্লাজম কি, প্রোটোপ্লাজম একটু আগে তোমাদের বলা হয়েছিল, এটা মনে করো কোষ, কোষের মধ্যে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম নিয়ে তৈরি হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম ইজ ইকুয়াল টু
নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের জায়গায় তুমি বলতে পারো নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয় তরল পদার্থ থাকে সেটা হলো নিউক্লিওপ্লাজম। তাহলে পরীক্ষায় নিউক্লিওপ্লাজমও দেওয়া থাকতে পারে, নিউক্লিওপ্লাজম প্লাস সাইটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের নামকরণ করেছিলেন বিজ্ঞানী পার্কেনজি। এখানে আরো কিছু বিজ্ঞানীর নাম রয়েছে, প্রত্যেকে বিখ্যাত বিজ্ঞানী, যেমন জে.এস. মেন্ডল, গ্রেগর জোহান মেন্ডল। তিনি বংশগতি নিয়ে কাজ করে, বংশগতিবিদ্যার জনক বলা হয়। বংশগতি নিয়ে কাজ করেছে, তাকে বংশগতিবিদ্যার এই জন্য জনক বলা হয়। চার্লস ডারউইন বিবর্তনবাদ নিয়ে কাজ করেছিলেন, বিবর্তনবাদ, এই জন্য তাকে বিবর্তনবাদের জনক বলা হয়। রবার্ট হুক তো তোমরা জানো, কোষ আবিষ্কার করেছিলেন। আজকের ক্লাসে এই 25খানা কোশ্চেন ছিল, 25খানা কোশ্চেন আমরা আজকে আলোচনা করলাম। যদি তোমাদের কোনো কোশ্চেন ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।